হ্যালো বন্ধুরা, 2013 সালের ফেব্রুয়ারির শীতের সকাল। চীনের উত্তরের শহরে এক কিশোর ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনে সে চমকে ওঠে। চোখ খুলতেই সে বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয়, কেউ সত্যিই তার দরজায় আঘাত করছে। ছেলেটির নাম ছিল ডাক। আগের রাতে বাবা মার সঙ্গে তার ভয়াবহ ঝগড়া হয়েছিল, কারণ তার বাবা মা চাই সে পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু তার আগ্রহ ড্রাম বাজানোই। তাই রাতের খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আজ সকালে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ পারিবারিক ঝামেলা না। ধাক্কার শব্দ ক্রমশ জোরালো হচ্ছিল। সে ভ্রু কুঁচকে দরজা খোলে। দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, সাধারণ পোশাক, কিন্তু তাদের চোখে এক কঠোর দৃষ্টি। তুমি কি ডাক? একজন প্রশ্ন করে। হ্যাঁ, দ্বিধাগ্রস্ত গলায় উত্তর দেয়। তুমি কি এই ব্যক্তিকে চেনো? অপরিচিত ব্যক্তিটা একজনের নাম বলে, যা ডাক জীবনে কখনো শোনেনি। ভয়ে ভয়ে ডাক অস্পষ্টভাবে জবাব দেয়, না, আমি চিনি না। অপরিচিত লোকটা গম্ভীর কণ্ঠে বলে, সে গতকাল গ্রেপ্তার হয়েছে আর বলেছে তুমি তার সহযোগী। আমাদের সঙ্গে তোমাকে আসতে হবে তদন্তের জন্য। ডাক চিন্তায় পড়ে যায়, হালকা আতঙ্ক অনুভব করে। হঠাৎ তার মনে পড়ে সে গতরাতে ইউটিউব ভিপিএন ব্যবহার করেছিল ড্রাম শেখার জন্য। তাহলে এটা কি সেই কারণেই? লোক দুটো তাকে গাড়ির দিকে নিয়ে যায়। ডাক চুপচাপ তাদেরকে অনুসরণ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ডাকের মনে হয় কিছু একটা ঠিক নেই। গাড়িটা কোনো অফিসিয়াল পুলিশের গাড়ি না, বরং একটা সাধারণ জিপ। 30 মিনিট পর শহরের এক অচেনা অংশে গাড়িটা থামে। চারপাশে উঁচু দেওয়ালে ঘেরা একটা গেটের সামনে এসে দাঁড়ায় তারা। ডাকের বুক কেঁপে ওঠে। এরা আসলে পুলিশ না, তারা মিথ্যা বলেছে। ডাক বুঝতে পারে যে এখন সে এই জায়গা থেকে সহজে বেরোতে পারবে না। সে চারপাশে তাকিয়ে দেখে জায়গাটা কোনো পুলিশ স্টেশনও না, বরং এটা একটা বিশাল কম্পাউন্ড। কিছুক্ষণের মধ্যে দুজন লোক তাকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। গেটের ভেতরে ঢুকতেই সে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা না। একজন লোক সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কেন এখানে এসেছো জানো? ডাক কিছু বলার আগেই লোকটা নিজেই উত্তর দেয়, তুমি আসক্ত। ইন্টারনেট তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তোমার বাবা মা আমাদেরকে বলেছে তুমি অনলাইন গেমস আর ভিডিওতে ডুবে আছো, পড়াশোনাতে মন দিচ্ছ না, তাই তোমাকে সংশোধনের জন্য এখানে আনা হয়েছে। ডাক হতভম্ব হয়ে যায়। কি বলছে এরা? সে তো আসলে কেবল ইউটিউবে ড্রাম শেখার ভিডিও দেখত, কিন্তু এটাই ছিল চীনের এক নতুন আতঙ্ক, ইন্টারনেট অ্যাডিকশন, অর্থাৎ ইন্টারনেট আসক্তি। হ্যাঁ, 2000 দশকের শুরুতে চীনে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বাড়তে থাকে। দেশের তরুণ সমাজ দিনরাত ইন্টারনেট ক্যাফেতে বসে থাকত, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেমস খেলতো, চ্যাট করত। বাবা মায়েরা চিন্তিত হয়ে ওঠে, তাদের সন্তানরা বাস্তব জীবন ভুলে যাচ্ছে। এতে সরকার এক নতুন সমাধান বের করে, সংশোধন কেন্দ্র। এগুলো আসলে ছিল মিলিটারি স্টাইলের শাস্তিমূলক ক্যাম্প। ডাকের বাবা মাও বিশ্বাস করেছিলেন তাদের ছেলের সংশোধন প্রয়োজন, তাই তারা তাকে এই ক্যাম্পে পাঠিয়েছে। ডাক ধীরে ধীরে এই ক্যাম্পের কঠিন নিয়মগুলোর সাথে পরিচিত হয়ে উঠতে থাকে। প্রথম দিন থেকেই তাকে একটা ভয়ানক রুটিনের মধ্যে ফেলে দেওয়া হয়। প্রতিদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হতো। তারপর মিলিটারি স্টাইলে দৌড় ও শারীরিক অনুশীলন করতে হতো। ব্রেকফাস্ট নামমাত্র খাবার, যা কেবলমাত্র টিকে থাকার জন্য দেওয়া হতো। ক্যাম্পের এক প্রশিক্ষক প্রথম দিনই সবাইকে সতর্ক করে, তোমরা এখন আর স্বাধীন নও, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। যারা নিয়ম মানবে না তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। ডাকের আশেপাশের ছেলেগুলো তার মতোই ছিল। কেউ কেউ সত্যিকারের গেম অ্যাডিক্টেড, আবার কেউ কেউ একটু বেশি অনলাইনে সময় দিত। কিন্তু এখানে তারা অপরাধী নামে পরিচিত। ক্যাম্পের ভেতরে সবচাইতে অদ্ভুত জিনিস ছিল ফ্রি মাসাজ। প্রথম কয়েকদিন পর ডাক লক্ষ্য করে কিছু ছেলে স্বেচ্ছায় শিক্ষকদের পায়ের কাছে বসে তাদের কাঁধ আর পিঠে ম্যাসাজ দিচ্ছে। প্রথমে ব্যাপারটা অদ্ভুত লাগলেও পরে সে বুঝতে পারে এটা আসলে বেঁচে থাকার একটা কৌশল। এই ক্যাম্পে যারা শিক্ষকদের মন জুগিয়ে চলতে পারবে তারা একটু ভালো খাবার পায়, শাস্তি থেকে এড়িয়ে যেতে পারে, এমনকি মাঝে মধ্যে ক্যাম্পের কঠোর শৃঙ্খলা থেকেও সামান্য ছাড় পায়। আর এই সুবিধা পাওয়ার সবচাইতে সহজ উপায় ছিল শিক্ষকদের ফ্রি মাসাজ দেওয়া। ডাক ধীরে ধীরে বুঝতে পারল এই জায়গাটা শুধু একটা সংশোধন কেন্দ্র নয়, এটা আসলে এক ধরনের কারাগার, যেখানে টিকে থাকার একমাত্র উপায় হলো নিয়ম মেনে চলা, না হয় প্রশিক্ষকদের সন্তুষ্ট রাখা।
আর তাই একদিন সে নিজে গিয়ে একজন প্রশিক্ষকের কাছে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, স্যার আমি কি আপনাকে একটা মাসাজ দিয়ে দিতে পারি? প্রশিক্ষক হেসে ওঠে। সে মাথা নাড়ায়, শিখে যাচ্ছিস, ঠিক আছে শুরু কর। ডাক ধীরে ধীরে এই ক্যাম্পের রুটিনের সাথে খাপ খাইয়ে নিচ্ছিল। কঠোর শাস্তি, বিনা কারণে নির্যাতন, আর প্রশিক্ষককে সন্তুষ্ট রাখার জন্য ফ্রি মাসাজ, এইসব এখন তার কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। তবে হঠাৎ ক্যাম্পের এক রহস্যময় জায়গার কথা শুনে তার শরীর শিউরে ওঠে। এই জায়গাটার নাম রুম নাম্বার 13। প্রথম দিকে এই রুমের কথা কেউ পরিষ্কারভাবে বলতো না, শুধু ফিসফিস করে সতর্ক করত, কখনোই রুম 13-এ যাস না, একবার ঢুকলে মানুষ আর আগের মতো থাকে না। ডাক প্রথমে ভাবত হয়তো এটা গুজব, কিন্তু একদিন ক্যাম্পের এক ছেলেকে ধরে নিয়ে যেতে দেখে সে। তারপর কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে ভেসে আসে বিদ্যুতের ঝলকানি আর অসহ্য চিৎকার। ডাকের গা শিউরে ওঠে। রুম 13-এ কি হচ্ছে? ক্যাম্পের পুরনো এক বন্দি একদিন তাকে বলে ওইখানে মস্তিষ্কের উপর বৈদ্যুতিক শক দেওয়া হয়। ওটা আসলে ওদের বিশেষ চিকিৎসা, যেটাকে বলে ব্রেন ওয়াশিং। ওরা মনে করে এতে আমাদের ইন্টারনেট আসক্তি চলে যাবে। এই ক্যাম্পের প্রধান চিকিৎসক ছিল ডক্টর ইয়াং, যাকে অনেকে আঙ্কেল ইয়াং বলতো। বাইরে থেকে মানুষ তাকে একজন সম্মানিত মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জানত, কিন্তু যেসব বন্দি তার ক্লিনিকে গিয়েছিল তারা আসলে অন্য কিছুই বলতো। ডাক ধীরে ধীরে বুঝতে পারল এই ক্যাম্পের আসল উদ্দেশ্য কাউকে সংশোধন করা না, বরং ভেতর ভেতর একদম ভেঙে ফেলা। যারা বিদ্রোহ করত বা পালানোর চেষ্টা করত তাদেরকে নিয়ে যাওয়া হতো রুম 13-এ। একদিন ডাক নিজেও বিপদে পড়ল। ক্যাম্পে থাকা এক সিনিয়র তার সাথে খারাপ ব্যবহার করে চলেছিল এবং ডাক প্রতিবাদ করেছিল, তাতেই সব শেষ হয়ে যায়। পরদিন সকালে দুজন প্রশিক্ষক এসে তার হাত ধরে বলে, তোমার সংশোধনের প্রয়োজন আছে। ডাকের রক্ত হিম হয়ে যায়। তারা টেনে হিঁচড়ে তাকে নিয়ে যায় সেই অভিশপ্ত কক্ষের দরজার সামনে। সামনে এসে দাঁড়ায় এক পরিচিত মুখ, ডক্টর ইয়াং। ডক্টর ইয়াং শান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে? ডাক চুপ করে থাকে। তুমি বিদ্রোহ করেছ, নিয়ম ভেঙেছ, তাই তোমার মস্তিষ্ককে ঠিক করা প্রয়োজন। একজন সহকারী এসে ডাকের কপালে ও কানে ইলেকট্রয়েড লাগিয়ে দেয়। হঠাৎই এক প্রবল বৈদ্যুতিক শক তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যন্ত্রণাটা ছিল অবর্ণনীয়। মনে হচ্ছিল যেন তার মস্তিষ্কে অসংখ্য সূচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডাকের চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে কতক্ষণ অজ্ঞান ছিল সে জানে না, কিন্তু যখন জ্ঞান ফিরল সে দেখতে পায় সে আবার সেই কঠোর ক্যাম্পের বাংকারে শুয়ে আছে। শরীরের প্রতিটা পেশি অবশ হয়ে গিয়েছে। মাথার ভেতর অদ্ভুত এক ঝিমঝিমে অনুভূতি। ডাক জানতো এই ক্যাম্পের থেকে বের হওয়ার একটাই উপায়, পরিপূর্ণ আত্মসমর্পণ। সে ধীরে ধীরে প্রশিক্ষকদের কথা মেনে চলতে লাগলো, রুটিন অনুযায়ী সব কাজ করা শুরু করলো। এমনকি সে হাসতও জোর করে। যত বেশি সে ভালো ছেলে সেজে থাকতো তত দ্রুত তার মুক্তির সম্ভাবনা বাড়ত। 4 মাস পর ডাকের বাবা মা তাকে ছাড়িয়ে নিতে আসে। সে ক্যাম্প থেকে বের হয়, কিন্তু সে আর সেই আগের ডাক ছিল না। এই 4 মাসে সে শুধু কঠোর শারীরিক পরিশ্রম আর শাস্তিরই শিকার হয়নি, বরং তার মনের ভেতরে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল। একটা অদ্ভুত আতঙ্ক তাকে সবসময় তাড়া করে বেড়াতো। যদি কখনো তার বাবা মা আবার এই সিদ্ধান্ত নেয় সে আবার ফিরে যাবে এই নরকে। বাইরের জগৎ বদলে যায়নি, কিন্তু ডাকের ভেতরের জগৎ সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, চীনের এই খেলা কি সত্যি শেষ হয়েছে, নাকি পুরো চীন জুড়ে এই ধরনের ক্যাম্প আজও চলমান আছে? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।